অবশেষে সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আসল রহস্য বেরিয়ে এলো। যে রহস্যের কথা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান খালেদ মহিউদ্দিনের সাথে সাক্ষাৎকারে এর আগেই বলে দিয়েছিলেন। ডাক্তার শফিকুর রহমান নির্বাচনের পর দুজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছিলেন এবং সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে কারা কিভাবে করেছে মোটামুটি তার একটা আইডিয়া দিয়েছিলেন এবং তাদের পরাজয়ের কারণ কি, কিভাবে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে এর বিস্তারিত বিবরণ তিনি দিয়েছিলেন। তার কিয়দংশ সেই সাংবাদিকদ্বয়ের একজন আপনাদের সামনে তুলে ধরেছিল, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস। বাকিটা অফ দ্য রেকর্ড রেখেছিলেন জামাত আমির, এটা প্রকাশ করতে নিষেধ করেছিলেন বলে, কারণ তার মতো দায়িত্বশীল জায়গা থেকে এসব তখনও প্রচার করার সময় হয়নি বলে। কিন্তু একে একে এখন থলের বিড়ালগুলো নিজেরাই বের হয়ে আসতেছে। সাংবাদিক ইলিয়াস জামাত আমির এসে অনুরোধ রক্ষা করেছেন, অফ দ্য রেকর্ডে বলা কথাগুলো তিনি অফ দ্য রেকর্ড রেখেছেন, যতটুকু বলা যায় ততটুকু শুধু প্রকাশ করেছেন। যেটা গোপন রেখেছিলেন সেই গোপনীয়তার একটি ইতিমধ্যে রেজওয়ানা হাসান প্রকাশ করে দিয়েছেন, আর বাকি একটা সত্য এখনো গোপন আছে, সেটিও প্রকাশ হয়ে যাবে বলে আমাদের ধারণা। তো রেজওয়ানা হাসান কেন এই কথাটি বলে ফেললেন? মূলত ডক্টর ইউনূস সরকারকে সবাই ব্লেম দিচ্ছিল। সেই ব্লেমটা কি? সেই ব্লেমটা আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে সেই ব্লেমটা হচ্ছে বিএনপি সবসময় ইউনূস সরকারকে চাপের মুখে রাখতো যে ইউনূস সরকার জামাতের কথা মতো চলছে। এটা হচ্ছে বাচ্চা ছাগলের বা ছাগলের বাচ্চাদের একটা কালচার। সেটা হচ্ছে ওরা যখন দুধ খায়, তো ছাগলের যেহেতু একাধিক বাচ্চা থাকে, সবাই দুধ পায় না। তো যখন দুধ পায় না তখন তারা যেটা করে সেটা হচ্ছে যে মাথা দিয়ে ওলানে একটা ধাক্কা দেয়, আঘাত করে। তো আঘাত করলে দুধ নেমে আসে, তখন তারা একটু দুধ পায়, দুধটা খেতে পায়। আবার অনেক সময় দুধ আসে কিন্তু আরেকটু বেশি দুধ পাওয়ার জন্য এই ওলানে আঘাতটা করে। কে করে? ছাগলের বাচ্চারা করে এটা। মা ছাগলের উপর এই আঘাতটা করে। তো সন্তানরাও, মানুষের সন্তানরাও কিন্তু এই কাজ করে, বাবা মাকে বলে হ্যাঁ তুমি অমুককে বেশি ভালোবাসো, আমাকে ভালোবাসো না। তখন বাবা মা একটু এমব্রেসিং ফিল করে বা বিব্রত বোধ করে, ঠিক আছে ও যেহেতু আমাকে ভুল বুঝতেছে ওকে একটু বেশি ভালোবাসি। তো এটা বাবা মার ক্ষেত্রেও দেখা যায়। সেম সরকারের ক্ষেত্রেও ইউনূস সরকার যেহেতু একটি নিরপেক্ষ সরকার এবং তার চ্যালেঞ্জ ছিল যে সে যে নিরপেক্ষ এটা প্রমাণ করার, তাই তারা চেয়েছিল একটা ব্যালেন্স আচরণ করতে। তো তারা যখন বিভিন্ন বিষয় দেখলো যে ন্যায় এবং নীতির পক্ষে থাকলে সেইটাকে মূলত জামাতের পক্ষে থাকা বলা হয়, তখন তারা একটু বিব্রত বোধ করতে থাকলেন এবং ক্রমাগত বিএনপি তাদের উপর চাপ প্রয়োগ করতে থাকলো যে এই সরকার জামাতের কথা মতো চলছে। এবং বিএনপির হয়ে ভারতীয় মিডিয়ার এবং ভারতের টাকায় পোষা বাংলাদেশি মিডিয়াগুলো এই কথাটা বারবার প্রচার করার চেষ্টা করছিল যে ইউনূস সরকার চলছে জামাতের কথায়। এই কথা কিন্তু শুধু ইউনূস সরকারের বিষয় না, এই কথাগুলো বিএনপি সরকারকেও বারবার শুনতে হয়েছে যে বেগম খালেদা জিয়া জামাতের কথায় চলে। তো খালেদা জিয়াকে বারবার বলা হতো খালেদা জিয়ার সরকার জামাতের কথায় চলছে। এমনকি জনকণ্ঠে ফুল হেডলাইন হয়েছে, মানে ফুল পত্রিকা জুড়ে প্রথম পাতায় প্রথম হেডলাইনই হয়েছে এরকম, জামাতের কথায় চলছে দেশ। এই টাইপের হেডলাইন গুলো তখন করা হতো। এগুলোর ফলে কি হতো যে তখন সরকার চিন্তা করেছে আরে সবাই ভাবতেছে এইটা, তাহলে আমরা জামাতের কথা না শুনি। তো বিএনপি যখন অব্যাহতভাবে ইউনূস সরকারের প্রতি চাপ প্রয়োগ করতে থাকলো, তখন ইউনূস সরকারকে প্রমাণ দিতে হলো যে না, সে আসলে জামাতের কথা শুনছে না, সে বিএনপির প্রতিও সমান অনুরাগী। তো এই অনুরাগ প্রমাণ করতে গিয়ে আরো বেশি ঝুঁকে পড়েছে। আমরা দেখলাম যে ইউনূস সরকার লন্ডনে গেল, তারেক রহমানের সঙ্গে মিটিং করলো। সেই মিটিং এ কি সিটিং হলো, সেটিং হলো,
সেটা আমরা নির্বাচনের সময় দেখলাম। মূল বিট্রেটা আসলে ওই সময় হয়েছে যখন ডক্টর ইউনূসের মতো একটা বড় ফিগার, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, একজন সো কল্ড আসামি, আবার একটি দলের ভাইস চেয়ারম্যান, আবার তিনি পলাতক, এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা করে একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তখন মানুষ বুঝে গেল যে আগামী সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমান, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে এই ধরনের একটি গোপন চুক্তি হয়ে গেছে। এবং স্বাভাবিকভাবেই মানুষের একটা ঝোঁক থাকে যে সরকার যে গঠন করবে তার পক্ষেই কথা বলা। বাংলাদেশের প্রশাসন ঠিক সেইভাবে সেটআপ তৈরি হলো এবং প্রশাসনকে সেইভাবে সেটআপ তৈরি করার জন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে ঠিক সেভাবে ফর্মুলা এলো এবং এই বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের আমলে ভারতীয় তাবেদার যে প্রশাসন ছিল সেই প্রশাসন তখন আবার মাথাচাড়া দিয়ে উঠল। ইউনূস সরকারকে ভয় করার বদলে তাদের সকল আনুগত্য চলে গেল লন্ডনের দিকে। আমরা দেখলাম যে এই লন্ডন সফরের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে এবং একটি পক্ষের দিকে চলে যাচ্ছে। চাঁদাবাজ যতটুকু নিয়ন্ত্রণ ছিল তার কোনোটাই আর নিয়ন্ত্রণে রাখা গেল না। অর্থাৎ ডক্টর ইউনূস যখন তারেকের সঙ্গে দেখা করলেন, এটাই ছিল আসলে নির্বাচনে যাই হোক না কেন বা খেলায় যাই কিছু হোক না কেন কাপটা কে পাবে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছিল। তো এই যে রেজওয়ানাকে বা এই উপদেষ্টা কমিটিকে, ওই যে সেই অপশক্তি, যে অপশক্তি এখন বিএনপির উপর ভর করেছে, ভারতীয় অপশক্তি এবং আমেরিকান অপশক্তি, ভারত এবং আমেরিকার দুজনের একটা যৌথ অপশক্তি আছে, সেই অপশক্তি হচ্ছে ইসলাম বিরোধী অপশক্তি। এরা সব সময় ইসলামের বিরুদ্ধে সরকারগুলোকে উস্কানি দেয়, বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেয়। যেমন কোনো ডিসি যদি ভালো কাজ করে, কোনো পুলিশ অফিসার যদি ভালো কাজ করে, তাকে জামাত ট্যাগ দেওয়া হয়, অর্থাৎ সে যেন আর ওই ভালো কাজটা না করে। সে তো জামাত করে না, সে কি করবে? বাধ্য হয়ে সে যেটা করে সেটা বন্ধ করে। যেমন আমি যেহেতু এই কাজটা করি, নামাজ পড়ি, তাহলে আমাকে এই জন্য জামাত ট্যাগ দেয়। আমি যেহেতু ন্যায়ের কথা বলি, তাহলে আমাকে জামাত ট্যাগ দেয়। সো আমি আর ন্যায়ের পক্ষে থাকলাম না, আমি চুরিতে ওদেরকে সহযোগিতা করলাম। আমরা দেখলাম কুষ্টিয়ার ডিসিকে পরিবর্তন করা হলো শুধুমাত্র চুরিতে সহযোগিতা না করার কারণে, দুর্নীতি প্রতিরোধ করার চেষ্টা করার কারণে। তো এইভাবে করে প্রত্যেকটা জায়গায়, এটা আপনারা দেখেছেন, পটুয়াখালীর কথা ডক্টর মাসুদ বলেছেন যে অমুক ওসিকে জামাত ইসলামী বলা হয়। খুলনায় আপনারা মিয়া গোলাম পরোয়ারের কাছে শুনেছেন যে অমুক ডিসিকে বলা হয় জামাতের ডিসি। যদি কেউ ন্যায়ের পক্ষে থাকে, দুর্নীতি না করে, সৎভাবে চলাফেরা করে, ইসলামের কথা বলে কিংবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে, সুশাসনের কথা বলে, ইনসাফের কথা বলে, তাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়। ইভেন হাদিকে, ইনকিলাব মঞ্চকে, এদেরকেও যখন এরা ইসলামের পক্ষে কথা বলে তখনই সেটা হয়ে যায় জামাতের পক্ষে কথা বলা, সেটা হয়ে যায় জামাতি ট্যাগ। তাদেরকে জামাতি ট্যাগ দিয়ে তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। তো রেজওয়ানাদেরকে যখন বলা হইলো যে আপনারা তো জামাতের মতো একটা শক্তিকে, মৌলবাদী শক্তিকে বা ইসলামী শক্তি উত্থানকে আপনারা স্বাগত জানিয়েছেন, আপনারা এস্টাবলিশ করেছেন, ক্ষমতার প্রাণকেন্দ্রে নিয়ে এসেছেন, তখন বাধ্য হয়ে, যেহেতু তারা বিদেশি এজেন্টদের পেইড এজেন্ট ছিলেন বাংলাদেশে, আপনারা সবাই জানেন যে এই রেজওয়ানারা যে ধরনের এনজিও বা কার্যক্রমের সঙ্গে যুক্ত, রেজওয়ানার স্বামীকে যখন গ্রেপ্তার করা হয় বা গুম করা হয়, যে শেখ হাসিনার গুম থেকে 12 বছর, 8 বছর, 10 বছরেও কেউ বের হইতে পারে নাই, সেই শেখ হাসিনার গুম থেকে কিন্তু রেজওয়ানার স্বামী বের হয়েছিল এবং সেটি আমেরিকার আন্তর্জাতিক শক্তির সহযোগিতার কারণে বের হয়েছিল। ব্যাপক শক্তি প্রভাব তিনি প্রয়োগ করেছিলেন তার স্বামী হাসানকে বের করে আনার ক্ষেত্রে। তো এই যে শক্তির সঙ্গে তার যোগাযোগ, এই শক্তি রেজওয়ানাদেরকে আর সহযোগিতা করবে না যদি তারা প্রমাণ দিতে না পারে তারা জামাতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই প্রশাসন যদি আবার চালাতে হয় তাহলে আবার জামাতের সহযোগিতার প্রয়োজন হয়, কারণ জামাত তাদেরকে
কোনো ধরনের প্যারা না দিয়ে, পেইন না দিয়ে, কোনো সমস্যার সৃষ্টি না করে অব্যাহতভাবে সমর্থন জুগিয়ে গেছে যেন তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করে যেতে পারে, সংস্কারটা করতে পারে। অর্থাৎ এই সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে তাদের ভালো কাজে সহযোগিতার জন্য জামাত তাদেরকে ব্লাঙ্ক চেক দিয়ে রেখেছে। ঠিক যেমন ব্লাঙ্ক চেক তারেক রহমানকে দিয়েছে। আপনি যতক্ষণ ভালো কাজ করবেন, পবিত্র কোরআনের একটি আয়াতের মাধ্যমে তারা তাদের এই সিদ্ধান্তকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি কেউ ভালো কাজ করে তাকে তোমরা সহযোগিতা করো, আর যদি কেউ খারাপ কাজ করে তাকে বাধা প্রদান করো। ঠিক এই নীতিমালা থেকে, পবিত্র কোরআনের এই নীতিমালা অনুসরণ করে জামাত বিরোধী দলে গিয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইভেন আমরা দেখলাম সরকার সেই সহযোগিতা নেয়ার জন্য ২ হাত বাড়িয়েছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা বাংলাদেশের ইতিহাসের একটা মানে অবিস্মরণীয় ঘটনা যে প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলের দাওয়াতে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। কিন্তু এই অংশ নেওয়ার পরে কোনো এক বাড়িতে আবার আগুন জ্বলেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রতিবেশী রাষ্ট্রে আগুন চলে যায় যদি বাংলাদেশে ইসলামপন্থীদের সঙ্গে কেউ ওঠা বসা করে। ইভেন কোনো দূতাবাস থেকে যদি দেখা সাক্ষাৎ করে, চীনের কোনো রাষ্ট্রদূত কিংবা প্রতিনিধি যদি এই ইসলামপন্থী দলের সঙ্গে বসে, প্রতিবেশী ঘরে আগুন জ্বলতে থাকে। ঠিক এই আগুন কিন্তু শেখ হাসিনাও যদি চীন সফরে গেছে, তাদের আগুন জ্বলছে। এই ভারতের আগ্রাসী নীতির সবচেয়ে বড় নোংরা দিক হচ্ছে এটা, বাংলাদেশকে বন্ধুহীন করে ফেলতে চায়। বাংলাদেশে যারা সরকারে আসে তাদেরকে একচ্ছত্রভাবে নিজেদের মুখী করে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, অন্য সকল দেশের সঙ্গে তাদের বন্ধুত্ব ক্লোজ করে দেয়। তো এখানে রেজওয়ানা যখন তাদের একটা সাংবাদিক এসে যখন তাকে উপর্যুপরি প্রশ্ন করলেন যে আপনারা তো এদেরকে সহযোগিতা করেছেন, এই এদেরকে বলতে জামাতের নাম নেননি, এটা নিতে পারেও না। একটা সংবাদপত্রের যে ইথিক্স আছে, ইথিক্স অনুযায়ী তারা এটা নিতে পারে না, এবং তারা নাম না নিয়েই মিন করেছেন যে হ্যাঁ, এই জামাতি শক্তিকে, ইসলামী শক্তিকে আপনারা ক্ষমতার কাছাকাছি পৌঁছে দিয়েছেন, ক্ষমতায় এনেছেন বা তাদের কথা মতো চলেছেন। তখন তিনি এটাকে অপবাদ মনে করে তিনি প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন যে না, তারা এটা করেননি। তারা যেটা করেছেন বরং এই এদেরকে মেইন স্ট্রিমে আসা থেকে আটকেছেন। তিনি কল্পনাও করেননি যে এইটার রিয়েকশন আবার অন্যদিকে যেতে পারে। ওই সাংবাদিক ওই সাংবাদিক মূলত এটা আসলে হয়তো রেজওয়ানার জন্য একটা ফাঁদ পেতেছিলেন। পুরোটা প্রচার না করে ক্লিপ করে শুধু ওই অংশটুকু প্রচার করেছেন, এবং ওই প্রচারের ফলে ঠিক যেই কথাটা খালেদ মহিউদ্দিনের সাথে সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে কোনো না কোনোভাবে এরশাদ যেমন নিজের মুখে সব স্বীকার করে ফেলেছে পরিস্থিতির কারণে, সত্য আসলে এমন জিনিস যেটা প্রকাশ হবেই। রেজওয়ানার মুখ দিয়ে সেটা প্রকাশ হয়ে পড়লো। এখন অনেকে বলতে পারেন জামাতের নাম যেহেতু বলেনি তাহলে এটা জামাত না, তাহলে বিরোধী দলে কে আছে? বিরোধী দলে জামাত আছে, ধরে নিলাম খেলাফত মজলিস আছে, আরো অনেকে আছে, এনসিপি আছে, যারাই আছে আছে। তো কাদের নারী নীতির সঙ্গে আপনাদের দ্বিমত আছে? আমরা জানি যে এই সরকারের আমলে নারী সংস্কার নিয়ে নারীর যে সংস্কারের যে সংস্কার কমিটি গঠন করা হয়েছিল, নারী নীতি সংস্কার নিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির নারী নীতির সঙ্গে দ্বিমত করেছে জামাত। সে স্পষ্ট দ্বিমত করেছে জামাত। কোনটার সঙ্গে? সেই অধিকারটা ছিল পিতার অধিকারে ইসলাম দিয়েছে পুরুষের জন্য, নারীর যা দিয়েছে পুরুষের জন্য, ছেলের মানে মেয়েকে যা দিয়েছে ছেলেকে দিয়েছে তার ডাবল, অর্থাৎ পুরুষের অর্ধেক নারীর। তো ইসলামের এই চিরাচরিত সিস্টেমটাকে ভেঙে নারী নীতি কমিশন, সংস্কার কমিশন প্রস্তাব করেছিল সমান করে দেয়ার, যেটা অন্যান্য মুসলিম দেশও আছে, যেমন মালয়েশিয়াতে আছে। তো এটা মালয়েশিয়াতে আছে ২ ধরনের, যারা যেটা বেছে নেয়। মানে যদি তারা এইটা চায় যে সমান সমান, তাহলে তাদের জন্য এক ধরনের নিয়ম। যদি কেউ শরিয়া মোতাবেক চায় তাহলে তাদের জন্য শরিয়া মোতাবেক বন্টন হবে। বাংলাদেশেও হয়তো একটা সময় এরকম নিয়ম হবে, পৈতৃক অধিকার নিয়ে যেহেতু একটা ঝামেলা আছে, চলছে, এবং ধীরে ধীরে এটার একটা প্র্যাগম্যাটিক্স বা উপযোগিতাও তৈরি হবে। কেন তৈরি হবে? মনে করেন মালয়েশিয়ায় নারী পুরুষ উভয় উপার্জন করে, আমেরিকায় নারী পুরুষ উভয় উপার্জন করে, লন্ডনে নারী পুরুষ উভয় উপার্জন করে, এবং উভয়ের মোটামুটি স্যালারি রেঞ্জ বলি বা উপার্জন রেঞ্জ প্রায় সেম থাকে।
তো তারা পৈতৃক অধিকার নিয়ে তাদের আলাদা কোনো ব্যবস্থা নেই। তাদের কথা হচ্ছে যে সকল সম্পদ অর্ধেক অর্ধেক, পুরুষেরা যা নারীরও তা। এখানে সুবিধা অসুবিধাটা কি? সুবিধা অসুবিধাটা হচ্ছে নারী যা উপার্জন করে তারও অর্ধেক পুরুষ পায়, আবার পুরুষ যা যা উপার্জন করে তারও অর্ধেক নারী পায়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি, প্রধানত এখানে উপার্জনটা করে পুরুষ। তো এই আইন যদি বাংলাদেশে করা হয় তাহলে দেখা যায় যে পুরুষ পুরুষেরটার ভাগ হচ্ছে কিন্তু নারীটার ভাগ হচ্ছে না। তো যখন বাংলাদেশে নারী ও পুরুষ উভয়ই উপার্জন করবে এবং উভয়েরই সম্পদের প্রাচুর্য থাকবে বা প্রচুর সম্পদ থাকবে, তখন হয়তো বাংলাদেশেও স্বামী স্ত্রীর মধ্যে তাদের উপার্জনের ভাগটা অর্ধ হতেও পারে, করা লাগতে পারে। কিন্তু এখনো যেহেতু সেই পরিবেশটা তৈরি হয়নি, এখনো এটা নিয়ে আসলে তেমন কিছু নেই। এর চেয়ে বড় কথা হচ্ছে যেহেতু কোরআন একটা ফারায়েজ বর্ণনা বন্টন করে দিয়েছে এবং এখানকার অধিকাংশ মানুষ মুসলিম, তাই তারা এখন এটা মানতে রাজি নয়। এবং যেহেতু মুসলমান অধ্যুষিত বাংলাদেশের মানুষ মানতে রাজি নয়, তাই পাবলিক পারসেপশন বা পাবলিক পালস হিসেবে জামাতও এই অর্ধেক নীতিটার বিরোধিতা করেছে। এবং জামাতের কথা ছিল যে ইসলাম যতটুকু অধিকার দিয়েছে সেটা আসলে সমান অধিকারের চেয়েও বেশি নারীর জন্য। এবং নারীর জন্য যখন তারা এই সমান অধিকারের চেয়ে বেশি অগ্রাধিকারের কথা বলেছে, এই নারীবাদীরা কিন্তু সেটারও বিরোধিতা করেছে। মূলত নারীবাদীরা নারীদের অধিকার নিয়ে সোচ্চার নয়, মোটেও সোচ্চার নয়, বরং তারা ইসলামের বিরোধিতা করার জন্য নারী নীতিকে ব্যবহার করে। আমরা দেখলাম তারা নারী নীতির কথা বলে পতিতাদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দিতে চেয়েছে। প্রসঙ্গ হচ্ছে কোন পুরুষ এই স্বীকৃতি পেয়েছে কিনা? মেল প্রস্টিটিউট কিন্তু বাংলাদেশে আছে। মেল প্রস্টিটিউটরা কি এই স্বীকৃতি পেয়েছে যে তারা আহ, যৌনকর্মী? পায়নি। তাহলে নারীর জন্য এই স্বীকৃতিটা কেন প্রয়োজন ছিল? দুই কারণে প্রয়োজন ছিল। এক নাম্বার, তাদের যুক্তি হচ্ছে যে এই যৌনকর্মীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, সত্যি বঞ্চিত হচ্ছে। তাদেরকে বৈধতা না দেওয়ার কারণে তারা পুলিশকে ট্যাক্স দেয়, বিভিন্ন দালালদেরকে তাদের শ্রমের অংশ ভাগ দিতে হয়, তাদেরকে ম্যানেজ করে চলতে হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই অধিকারটা দেওয়ার মাধ্যমে মূল টার্গেটটা ছিল নারীদেরকে, শ্রমজীবী নারীদেরকে প্রস্টিটিউটদের কাতারে নিয়ে যাওয়া। নারীদের এটি একটা গোপন অভিসন্ধি ছিল। অর্থাৎ নারী তার শরীরকে উপার্জনের জন্য ব্যবহার করতে পারে, তার যৌনাঙ্গকে উপার্জনের জন্য ব্যবহার করতে পারবে। এটা যদি দিত তাহলে যেটা হতো, নারীরা চরমভাবে বাংলাদেশের সম্ভ্রান্ত পরিবারের নারীরা, সে হিন্দু হোক মুসলিম হোক, তারা চরমভাবে অপমানিত হতো। এবং এটা করেছেই শুধু এই কারণে, এই দাবিটা এই জন্য করেছে যেন বাংলাদেশের মানুষ, বিশেষ করে যাদের ধর্মীয় জ্ঞান সম্পন্ন, তারা যেন কোনোভাবে এটা না মানে, এটার বিরোধিতা করে এবং তাদেরকে নারী বিরোধী বলে প্রচার করে তাদের ভোট ব্যাংকটা, নারীদের ভোটটা থেকে তাদেরকে বঞ্চিত করা যায়। এই শুধু এই টেকনিকটা ব্যবহার করার কারণে এই সংস্কার কমিশনটা নির্বাচনের আগে আগে প্রচার করা হয়েছে। জামাত কিছুটা সেই ফাঁদে পাও দিয়েছে, কারণ না দিলেও তাদের কোনো অবস্থা, না দিয়ে উপায়ও ছিল না। কারণ এই নীতির যদি বিরোধিতা না করতো তাদের রাজনীতি থাকতো না। আবার তাদেরকে বারবার প্রশ্ন করে করে সেই ঠিক বোঝানোর চেষ্টা করেছে জামাত নারী বিদ্বেষী। এমনকি ডাক্তার শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে জামাতকে নারী বিদ্বেষী প্রমাণ করার চেষ্টা করেছে, হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। এবং জামাতের নারী নীতি ভ্রান্ত নীতি এটা প্রমাণ করে আন্তর্জাতিক মহলে জামাতকে কালার্ট করার চেষ্টা করা হয়েছে। তো এই যে রেজওয়ানারা এবং রেজওয়ানাদের যে গোষ্ঠী আছে, এনজিও গোষ্ঠী প্লাস নারীবাদী যে গোষ্ঠী আছে, এই গোষ্ঠী মূলত ইসলামকে টার্গেট করে তাদের বিরোধগার করার জন্য, তাদের বিরুদ্ধাচরণ করার জন্য সবসময় নারী নীতিকে প্রয়োগ করে এবং বলার চেষ্টা করে যে ইসলামের নারী নীতি বৈষম্যমূলক। কিন্তু ইসলামের নারী নীতি বৈষম্য তো দূরে থাক, পুরুষের চেয়েও নারীকে অগ্রাধিকার দিয়েছে। সেই জায়গাটা তারা কখনো স্পষ্ট করতে রাজি নয়, শুনতে রাজি নয়, মানতে রাজি নয়। আমরা দেখেছি বিভিন্ন টকশোতে নারীবাদীরা জামাত ইসলামীর আলোচকদেরকে ডেকে এনে রীতিমতো বলাৎকার করেছে। কোন নারীর পক্ষে এটা সম্ভব নয়, কিন্তু এই নারীদের পক্ষে সেটাও সম্ভব হয়েছে। অর্থাৎ তারা এমন আচরণ করেছে
যে ইসলামী বা জামাত ইসলামের কোনো আলোচক তাদের কথা কখনোই শেষ করতে পারেনি। ইসলাম নারীদের জন্য কি কি সুযোগ সুবিধা রেখেছে, কোন কোন জায়গায় অগ্রাধিকার দিয়েছে সেটা তারা বলতে পর্যন্ত দেয়নি। যখন অগ্রাধিকারের কথা বলেছে, এমন মহিলা পর্যন্ত পাওয়া গেছে, একজন নারী শিক্ষিকা আছে যে দাবি করেছে নারীকে কেন মা বোন বলা হবে, তাহলে নারীকে কি বলবে? নারীর প্রতি সম্মান জানিয়ে তাকে কি শুধু নারী বলা হবে, মহিলা বলা হবে? ওই মহিলা, ওই সেরি সেমরি, তাহলে তাকে কি বলা হবে? আপনারা খেয়াল করবেন, বাংলাদেশের কোনো ডাক্তারের কাছে আপনি যদি যান সরকারি হাসপাতালের, তারা নারীকে মা বলে সম্বোধন করে এবং পুরুষকে বাবা বলে সম্বোধন করে। এটা কালচার বাংলাদেশের, সম্মান দিয়ে। বড়রাও ছোট বাচ্চা মেয়েদেরকে মামুনি বলে সম্বোধন করে, এটা আদরের ভাষা। সেই ভাষাটাও নারীবাদীদের প্রবল আপত্তি। এই নারীবাদীর মূল টার্গেট হচ্ছে, নারীবাদীর চিন্তাটাই আসছে হলো প্রস্টিটিউশন থেকে। অর্থাৎ তাদেরকে মা বোন মনে করা যাবে না, তাদেরকে স্রেফ প্রস্টিটিউট মনে করতে হবে। নারীবাদীদের ফুল থিঙ্কিংটাই হচ্ছে প্রস্টিটিউশনকে বেজ করে। যখনই নারীর অধিকারের কথা আসে তখনই তারা প্রথম চিন্তা করে প্রস্টিটিউটদের অধিকার দিতে হবে। আমি আজ পর্যন্ত কোন নারী আন্দোলনকারী নারীবাদীকে বলতে শুনি নাই ইসলাম নারীদের যে অধিকারটুকু দিয়েছে সেই অধিকারটুকু নারী পাচ্ছে কিনা এটার উপর একটা গবেষণা হোক। শতকরা 90% নারী ইসলাম যে অধিকার নারীকে দিয়েছে সেই অর্ধেকটুকু পায় না। কিন্তু এইটা নিয়ে নারীবাদীদের কোনো কথা নেই, কোনো গবেষণা নেই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন নারীবাদী বলতে পারবে না যে কত ভাগ নারী ইসলামের দেওয়া এই অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তো ইসলাম যেটা দিয়েছে, আপনারা নারীবাদীরা আন্দোলন করে সেই অধিকারটুকু আদায় করতে পারছেন না একটা রাষ্ট্রের কাছ থেকে। অহেতুক আপনারা সমান অধিকারের কথা বলে কেওয়াজ লাগাইতে যান কেন? আসেন না, আন্দোলন করে নারীরা যেন তার অর্ধেক অধিকারটা পায়, গবেষণা করে বের করেন না কত ভাগ পায় না। তাহলে তো আপনাদের এই নথিটাই তো আপনাদের জন্য একটা বড় ডকুমেন্টস হয়ে থাকে। কিন্তু সেটা তারা করবে না। তাদের মূল টার্গেট প্রস্টিটিউশনকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান করা। অথচ প্রস্টিটিউশন যারা অন্তর্ভুক্ত হয় তাদের 99.99% অনিচ্ছাকৃত যুক্ত হয়। তাদেরকে জোর করে নির্যাতনের মাধ্যমে, বিক্রি করার মাধ্যমে একটি বড় ধরনের মেকানিজম ব্যবহার করে এটা করা হয়। তো এই নারীবাদী নেত্রী রেজওয়ানা হাসান, তিনি জামাতকে মেইন স্ট্রিমে যেতে দেননি। শুধু তিনি নন, তাদের এই উপদেষ্টা, তিনি নিজেকে নন, তিনি তাদের সকলকে এইটাতে, এই কাজে অন্তর্ভুক্ত সামিল ধরে নিয়েই এই বক্তব্যটি দিয়েছেন যে জামাতকে তারা বা বিরোধী দলকে, আজকে যারা বিরোধীতে আছে তাদেরকে মেইন স্ট্রিম বা সরকার হতে দেননি। এই স্বীকারোক্তির পর জামাত ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছে এবং প্রেস ব্রিফিং করে তারা জানিয়েছে যে এর ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা নেবেন। আজকে তারা রাজনৈতিক একটি কর্মসূচি দিয়েছেন, বিক্ষোভ করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি হবে না হবে সেটি নয়, এটি স্পষ্ট হয়ে গেল যে জামাত হারেনি, হেরেছে মূলত বাংলাদেশের মানুষ, হেরেছে এই মেকানিজমের কাছে। কোনো দলের কাছে তারা হারেনি, ভোটেও হারেনি, তারা হেরেছে মেকানিজমের কাছে। ডক্টর ইউনুস বলেছিলেন ওই একটি ইতিহাস সৃষ্টিকারী একটি সুন্দর নির্বাচন তিনি উপহার দিবেন এবং নির্বাচন তিনি সত্যি সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন, কিন্তু ফলাফল জালিয়াতির মাধ্যমে, মেকানিজমের মাধ্যমে তিনি, তার সরকার যেটা করেছেন ঐতিহাসিক এক মেকানিজম উপহার দিয়েছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং উপহার দিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে এখন যা হতে পারে, মানুষ ডক্টর ইউনুসকে বিশ্বাস করে যখন ঠকেছে তখন আর কাকে বিশ্বাস করবে? মানুষ এখন গণতন্ত্রের প্রতি বিশ্বাস হারাবে। আগামী যখন নির্বাচনগুলো হবে, যেমন উপজেলা নির্বাচন, সিটি নির্বাচন, এখানেও গণতন্ত্রের প্রতি কোনো ধরনের সম্মান দেখানো হবে না। যারা গণতন্ত্রের কথা বলে মুখে ফেনা তোলে, যেই পাশ্চাত্য গণতন্ত্র, অমুক গণতন্ত্র, এরা এত বড় বড় বুলি দিয়েছে, সেই লোকগুলোকে আমরা দেখলাম গণতন্ত্রের গলায় ছুরি চালিয়ে দিয়েছে রীতিমতো। যাদের মেইন স্ট্রিমে আসার কথা তাদেরকে আসতে দেয়নি, আটকে দিয়েছে। সো এরপর থেকে মানুষের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা যেতে যেতে এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে মানুষ শুধুমাত্র রাষ্ট্রের সরকার পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র বিপ্লবকে বেছে নেবে। যার যতটুকু শক্তি আছে, শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।
এবং সেখানে যদি হয় তাহলে আপনারা ভেবে নেন আজকে জামাত ইসলামী ক্ষমতায় না আসতে পারলেও সর্বাধিক ভোট এই কারচুপির পরেও তাদের গণনার এই মেকানিজম ব্যবহার করার পর ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরও এখনো পর্যন্ত বিরোধী দল হওয়ার পরও সরকারি দলের চেয়ে তাদের ভোটের সংখ্যা বেশি। তাহলে এটা স্পষ্ট যে আগামীতে যদি গণতন্ত্রের বদলে এই ধরনের মেকানিজম গণতন্ত্র যদি চলতে থাকে তাহলে গণতন্ত্রের বদলে অন্য কোনো পন্থা বের হবে এবং আমেরিকান এনজিওবাদীরা, ভারতীয়রা কিংবা এই ডক্টর ইউনূসের মতো ভদ্রলোকেরা যদি গণতন্ত্রকে এইভাবে বলাৎকার করতে থাকেন বারবার, তাহলে তাদেরকে এই গণতন্ত্রের বলাৎকারের ফলাফল ভোগ করতে হবে। মানুষ আর গণতন্ত্র বা গণতন্ত্রের জন্য জীবন দেওয়া বা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন এটা প্রত্যাশা করবে না। মানুষ ভিন্ন পন্থা বেছে নিতে বাধ্য হবে। এইটা যারা করলেন তারা মূলত নিজের পায়ে নিজেরা কুড়াল মারলেন এবং এই সরকারের নীতি নৈতিকতা যাই থাকুক না কেন, আইন আদালত আছে এটা প্রমাণ করতে হলে এই রেজওয়ানাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আর না হয় মানুষের এই বিচার ব্যবস্থার প্রতিও আস্থা থাকবে না, তখন মানুষ আইন নিজের হাতে তুলে নিতেও উৎসাহিত হবে। দেশকে আল্লাহ তাআলা এইরকম একটি বিপর্যয় থেকে রক্ষা করুন, সে প্রার্থনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।